আজ কথা বলবো তাদের নিয়ে, অর্থাৎ এই তাদের অর্থে আপনাদের। দেখুন, সিএন সবসময় মানুষের কথা বলে, মানুষের অভাব, মানুষের দুর্যোগ, মানুষের যা কিছু দুরবস্থা বা যা কিছু প্রয়োজন, যা কিছু চাহিদা, এই সমস্ত কিছুকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য যত দূর যাওয়া প্রয়োজন আমরা আগেও গিয়েছি, ভবিষ্যতেও যাব। আর এখান থেকেই আজকের হাল্লা বল। আমরা আজ আওয়াজ তুলব কিসের জন্য জানেন? পথের জন্য। যে পথে নানান অভিযোগ, নানান দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামে, যে পথে নামে মানুষ, যে পথ এখনো বাঙালির কাছে নস্টালজিয়া, যে পথ নিয়ে বহু গান গাওয়া হয়, যে পথে রোমাঞ্চ থাকে, আর সেই পথেই মারণ হাত, সেই পথই এখন বিপদের কারণ, সেই পথেই এখন আমার আপনার মৃত্যু লেখা আছে। এই প্রশ্ন কেন করছি তা বোধহয় আমার পাশে যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখানো হচ্ছে, সেই ছবি তার যথেষ্ট। দেখুন, কিছু কিছু ঘটনা হয়তো মুখ ফুটে বলবার অবকাশ রাখে না, কারণ তার ছবিতেই স্পষ্ট। আমরা বলি ছবি কথা বলে। এই যে রাস্তা যেভাবে খানাখন্দে ভরে গিয়েছে, গর্ত হয়ে গিয়েছে, নাগারে বৃষ্টি হলে জল জমা এবং জল পাস না করবার সমস্যা, এই সমস্যা বর্ষা আসলে হয়। সবাই বলবেন এ তো রোজ নামচা। এই বিরাটি দেবীনগরের মানুষজনদের কথা ভাবুন, বা অন্যান্য এরকম বনগাঁ 21 নম্বর ওয়ার্ড বা একাধিক এলাকা রয়েছে যেখানকার মানুষ বলবে যে এটা আমাদের সয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। কাউন্সিলরও দেখতে পাচ্ছেন, স্থানীয় যারা জনপ্রতিনিধি আরও যারা রয়েছেন তারা সবাই দেখতে পাচ্ছেন, সবাই এই রাস্তা দিয়ে হাঁটছেন। কি বলবো, কাকে বলবো, কতটা বলবো? কিন্তু এই রাস্তার এই অবস্থা, যে মানুষগুলোর প্রাণ যাচ্ছে, যে মানুষগুলোকে রীতিমতো এর আগেও আমরা দেখিয়েছি, যে কাঁধে চাপিয়ে বাঁশের ডুলিতে করে খাটিয়ায় করে মানুষজনদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ওই এলাকায় ওই রাস্তায় অ্যাম্বুলেন্সটাই ঢোকে না, কোনো গাড়ি চলাচল করে না। দেখুন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মালদা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গা, বীরভূম, উত্তর 24 পরগনা, এখন খাটিয়াটা ট্রেন্ড হয়ে গেছে কিনা, বা খাটিয়া দিয়ে অ্যাম্বুলেন্সের গুরুত্ব বোঝানো যাবে কিনা আমার জানা নেই, কিন্তু তা নিয়ে মানুষ সরব হয়েছেন, ক্ষোভ দেখিয়েছেন। বহু এলাকায় জমা জলে মানুষ মাছ ধরবার জাল বেছাচ্ছেন, জাল ছড়াচ্ছেন। কেন ছড়াচ্ছেন? শুধুই কি তার রসিকতা, রঙ্গরসিকতার সময়, নাকি বিক্ষোভ, নাকি প্রতিবাদ? কারণ এই জালটা কি এই রাস্তায় ছড়ানোর কথা, যদিও রাস্তা না পুকুর, তা বলা দায়। আমি, আপনি, আমরা গাড়ি নিয়ে, সাইকেল নিয়ে যখন যাতায়াত করব, কখন গাড্ডায় পড়বো, কখন গর্তে গিয়ে পড়বো, আবার সেখান থেকে উঠে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা, এই সমস্ত কিছু প্রশ্ন। যদিও আবার অনেকেই দুই বাহু তুলে প্রকৃতির কথা বলবেন, বলেছেনও এর আগে। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয় খণ্ডাবে কার সাধ্যি, কিন্তু তার ফলে যা হচ্ছে সেগুলো কি আমাদের হাতে কিয়দংশও নেই? তা নিয়ে আজকের আলোচনা। এবং আলোচনায় যাওয়ার আগে যারা রয়েছেন তাদের সঙ্গেও পরিচয় করানোর আগে, যাদের হয়ে আমরা কথা বলে এসেছি, যাদের সমস্যা সব থেকে বেশি, সেই মানুষগুলোর কথা একবার শোনাই আপনাদের। শুনুন। রাস্তা খুব খারাপ দাদা, ট্রাক্টরের জন্য পেরোতে পারছি না, খারাপ রাস্তা, গাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, রাস্তা খুব ভালো নয়, অবস্থা খারাপ। সামান্যখানি হয়েছে গ্রামটা, ও মাঠের পাহাড়ের রাস্তা খুব খারাপ। কি চাইছেন আপনারা? আমি চাই যে মেরামত হলে ভালো হয়, আমাদের সুবিধা হয়। রাস্তা বেশি দিন হয়নি, এই তো মাত্র মাঝখানে হলো। কি অবস্থা? এই রাস্তার বেহাল অবস্থা, যানজট, গাড়ি ঘোড়া পাল্টি হচ্ছে, টোটো আমাদের চালাতে খুব অসুবিধা হচ্ছে, সবসময় অসুবিধায় পড়তে হয় এই রাস্তা নিয়ে। কন্ট্রাক্টররা জানে কিরকম ভাবে কাজ করছে। বেলগ্রামে 4000 ভোট, সব তৃণমূলের ভোট, কিন্তু প্রশাসন আজ পর্যন্ত তৃণমূলের যে গ্রাম, এই গ্রামে তৃণমূল ঠিক কোনো কাজ করার পরিস্থিতি নেই না। আমরা বারবার জানাচ্ছি, কিন্তু সেই কাজ এই তৃণমূলের যে নেতারা আছে সেটা কিন্তু মাথা ঘামাচ্ছে না। আমরা জেলা ভোটে বলেছি, আমরা বিডিওকে বলেছি, আমরা ডিএমকে বলেছি, আমরা বড়বাবুকে বলেছি, কিন্তু আমাদের কাজ এই রাস্তার ওপরে দুটো ঘাট চলে,
সরকারের মেলা টাকা ইনকাম, কিন্তু এই রাস্তাগুলো পুরো প্রশাসন সরকার মানে বালি আমরা তো জানাই না এটা কি বলে ওই যে অবরোধ করেছিল, রাস্তায় অবরোধ করেছিল, তো আমি যাইনি। আমারও সমস্যা আছে, আমি যাইনি। আমার কি বলছে রে বলতো এবার তো কি বলছে? এর উপরে জল একদম এত দূর উঠে গেছে, ওদিকে তো পুরো বাড়ির ভিতরে জল ঢুকে গেছে। অসুবিধা তো হচ্ছে, মানুষ তো বাড়ি থেকে বেরোতেই পাচ্ছে না। এর সামনে ইট দিয়ে গাঁথনি করে প্লাস্টার করে দিচ্ছে যাতে ভিতরে জল না ঢোকে। ওদিকে বলতে গেলে ওদিকে সব বাড়ির ভিতরে জল ঢুকে গেছে। মানে অব্যবস্থার মধ্যে আছি। বাচ্চা কাচ্চা স্কুলে যেতেও অসুবিধা হচ্ছে, এখান থেকে নিয়ে যায় বাচ্চা, তাও সে নিতে পারছে না, এখন গাড়ি ঢুকতে পারছে না। যাতে যেটা করলে তাড়াতাড়ি আমরা একটু উপকার পাই, এই জলটা যাতে সরে যায় তার ব্যবস্থা মানুষের মিথ্যা প্রতিশ্রুতি দিতে এসছেন, যেটা প্রত্যেক বছর উনি করেন, সেই প্রতিশ্রুতি দিতে উনি এসছেন। এখানকার মহিলারা, এখানকার মানুষ, এখানকার যারা প্রতিনিধি আছে সবাই বিক্ষোভ দেখিয়েছে। একটাই দাবি ছিল, সবাই জনসাধারণ এটাই ওনাকে দাবি করেছিল যে আপনারা সবাই মিলে। দেখুন, ক্ষোভ প্রশমন করবার মতো ঘটনা ঘটেছে বলে তো মনে হয় না। মানুষ ক্ষুব্ধ হবেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা সবাই তো উত্তর খোঁজার চেষ্টা করছি, এই অবস্থা থেকে বেরিয়ে আসবো কবে, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো, আদৌ আসতে পারবো কিনা, নাকি রেকর্ড বৃষ্টিতে রেকর্ড ভোগান্তিও হবে মানুষের। পরিচয় করে দিই, আমাদের সঙ্গে যারা রয়েছেন, তৃণমূল সমর্থক সৌরভপ্রিয় দত্ত রয়েছেন, সৌরভপ্রিয়দাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত, আমি অঙ্কন দাকেও স্বাগত জানাবো। রয়েছেন সিপিএম নেতা দেবজিৎ দত্ত, আমি দেবজিৎ দাকে স্বাগত জানাবো। এবং দূরবর্তী স্থান থেকে সরাসরি কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগদান করবেন। আমি সৌরভপ্রিয়দার কাছেই যাই, যে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি, সৌরভপ্রিয়দা, আমি জানি আবহাওয়া ভীষণ খারাপ, এখন আমরা প্যানেল করছি, এখনো বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, তারপরেও সব দায়িত্ব কি এই বৃষ্টির বা এই ওয়েদারের? না, এই বৃষ্টি যেটা হচ্ছে এটার দায়টা বৃষ্টি বা মেঘের না, এর দায়টা মমতা বন্দ্যোপাধ্যায়েরই দোষ। কেন মমতা বন্দ্যোপাধ্যায় আবহাওয়া পরিবর্তন করতে পারে না, কেন মমতা বন্দ্যোপাধ্যায় কালো মেঘকে সরিয়ে দিয়ে একদম সবসময় রোদ্দুর রাখতে পারে না, মানে মানুষের এক্সপেকটেশন বা তোমাদের এক্সপেকটেশন এখন এমন জায়গায় চলে গেছে না, আমাদের কোনো এক্সপেকটেশন নেই, কিন্তু আমি মনে হয় শুনেছিলাম ফোনই আসার আগে কেউ একটা আটকে দিয়েছিল। যাই হোক, আমি সেটাই বলছি। আমি একটা কথাই বলবো যে প্রাকৃতিক বিপর্যয় কখন কিভাবে আসবে, এই যে রাশিয়া বা জাপানে এত বড় ভূমিকম্প হলো, এত উন্নত দেশ জাপান রাশিয়া, সেইখানে যেভাবে রাস্তা থেকে শুরু করে বাড়িঘর ভেঙে পড়ছে, রাস্তায় গাড়ি ভেসে যাচ্ছে, বা আমি গুজরাটেই আসি, এই বৃষ্টির মধ্যে গুজরাটের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি খুব ভালো রাস্তা গুজরাটে, হঠাৎ দেখা যাচ্ছে সেখানে প্রবল এত বৃষ্টি, এতদিন ধরে জল জমে রয়েছে, সেখানে হঠাৎ করে ধস নামলো, রাস্তার মাঝখানে গিয়ে একদম গর্ত হয়ে গেল। আমি কিন্তু এটা বলছি না যেটা গুজরাট সরকারের দোষ বা নরেন্দ্র মোদীর দোষ, এগুলো ভাবে বলা যায় না। এইবারে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যেটা আমার দেখা 5-7 বছরের মধ্যে এরকম বৃষ্টি হয়নি। হ্যাঁ, আবহাওয়া দপ্তর বলছে 5 বছরের রেকর্ড বৃষ্টি, আমার মনে হয় রেকর্ড বৃষ্টি হয়েছে। তো এইখানে দাঁড়িয়ে আমি অন্যান্য রাজ্যেও যেভাবে বৃষ্টি হচ্ছে বা যেভাবে বন্যা হচ্ছে, মানুষ অসুবিধার মধ্যে পড়ছে, এইগুলো নিয়ে রাজনীতি করা, এইগুলো নিয়ে কথাবার্তা বলাটা একদম মূর্খামির মতো লাগবে, মানুষ মূর্খ ভাববে আমাকে। এবার ব্যাপার হচ্ছে যে রাস্তা যেগুলো তুমি দেখালে, হ্যাঁ এটা ঠিক কথা, কিছু জাতীয় সড়ক আছে, কিছু রাজ্য সড়ক আছে। আমি নিজে ন্যাশনাল হাইওয়ে দিয়ে একটা বড় একবার গেছি কয়েকদিন আগে, দেওঘর গেছিলাম, তো ন্যাশনাল হাইওয়ে দিয়ে গেছি, ওখানে গিয়ে আমি দেখেছি যে ন্যাশনাল হাইওয়ের কিছু কিছু জায়গায় প্রচুর অবস্থা খারাপ, অবস্থা ভালো না। এখন বিষয় হচ্ছে যে তার মানে এই না যে প্রতিটা জাতীয় সড়ক খারাপ। হ্যাঁ, সেখানে এত বড় গর্ত, যে ওখানে এটাও নয় যে রাজ্য সড়ক বা আপনার ওয়ার্ডের রাস্তাগুলো খুব ভালো রয়েছে। আমি এটা বলছি না, আমি কখনো এটা বলছি না যে সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী যেখানে যেখানে ক্ষমতায় আছে, বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে, সেখানে 100% রাস্তা ভালো, তোমাদের কথা অনুযায়ী, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছে সেখানে মাত্র 10% রাস্তা ভালো। এটা তোমাদের কথা হবে, কিন্তু আমি এটা বলবো, আমি বলছি একটু পরেই তোমাদের বলা শুরু হবে। আমি চাই তোমাদেরকে এইটাই বলবো যে এই ধরনের প্রতিবেদন না দেখিয়ে কি মানুষের যে ভোগ, এই যে রাস্তাগুলো খারাপ হয়েছে, রাস্তাগুলো ঠিক দুর্ভোগ, রাস্তাগুলো কিন্তু ভালো ছিল, এবার ধরো দীর্ঘদিন বৃষ্টি জমার পরে পিচ উঠে যাচ্ছে,
বা রাস্তায় ধস নামছে, এইগুলো কিন্তু একটা জেনারেল প্রসেস, এটা কিন্তু সারা বছর চলতে থাকে যে রাস্তা খারাপ হলে রাস্তা ঠিক করতে হবে। এবারে বিজেপির প্রতিনিধি একটু পরেই বলবে আমরা 70-25 কাটমানি খাই, তাই রাস্তা খুব ভালো করে বানাই না, তাই জন্য এটা হচ্ছে, এটা বলবে, আমি জানি আমার কথাও বলে দিচ্ছেন, অঙ্কন এটাই বলবে আমরা কাটমানি খেয়ে রাস্তাগুলো খারাপ করেছি। আচ্ছা। কিন্তু বিষয় হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের কাছে বা প্রাকৃতিক বিপর্যয়ের কাছে প্রকৃতির কাছে আমরা বড় অসহায়। আমেরিকার প্রেসিডেন্টও অসহায়, রাশিয়ার প্রেসিডেন্টও অসহায়, নরেন্দ্র মোদীও অসহায়। মানে আপনি বলছেন প্রকৃতির কাছে আমরা অসহায়, আর আমাদের এই কপালের 4 আঙ্গুলের কাছেও আমরা অসহায়, যার মৃত্যু যেভাবে লেখা থাকবে সেটা হবে, বাকি সবাই না। সে তো অবশ্যই। এখন দেখো খাটের মধ্যে একটা শিশুকে দেখার দায়িত্ব তার মায়ের, এখন জলমগ্ন ঘরের মধ্যে, তার ঘরে মেঝেতে দেখা যাচ্ছে না, এলাকায় জল হচ্ছে, সেটাও দেখার দায়িত্ব। খুবই কষ্ট লাগে বিষয়টা। কিন্তু 6 মাসের শিশুকে আমি দেখতে পাচ্ছি ঘরের মধ্যে জল অবস্থায় রয়েছে। আমার এইটুকুনি সেন্স থাকা দরকার যে আমি যতই কষ্ট হোক আমাকে বাচ্চাটাকে নিয়েই বাথরুমে যেতে হবে, কারণ আমি ওইভাবে করে ছেড়ে যেতে পারি না। এটা খুব দুঃখজনক বিষয়। ঘরে জল ঢুকছে, আমাদের ঘরেও জল ঢুকছে, আমাদের ঘরে জল ঢুকে না তা না, তুমি চলো আমার পাড়া। মানে আপনি বলছেন যে জল থাকবে, শুধুমাত্র সেন্সের অভাবের জন্য বাচ্চাটার মৃত্যু হয়ে গেল, তাই তো? মানে শুধুমাত্র একজন মায়ের সেন্সের অভাব, এইটাকে দাগিয়ে দেওয়া যায় সৌরপ্রিয়দা? শুনতে তোমাদের হয়তো খারাপ লাগে, দেখো আমিও তো বাবা, ঠিক আছে, আমার মেয়েরও তো মা আছে, তো আমাদের সবার একটা ব্যাপার আছে। 6 মাসের একটা শিশু, সে কি বোঝে? মানে এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ যে কেন শিশুটা গড়াতে খাট থেকে নিচে গিয়ে পড়ে গেল। আমি বলছি যে এই ধরনের সেন্সগুলো কাজ না করে আমি বলবো কিছু মানে কেন দেবীনগরে এখনো জল থেকে উঠে এলো না? দেখো খালগুলো এতটাই পূর্ণ হয়ে গেছে, তুমি বলছো খাল কি পরিষ্কার হচ্ছে না? খালও পরিষ্কার হচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য উত্তর দমদমে, ঠিক আছে, খাল পরিষ্কার জন্য বহু কোটি টাকা স্যাংশন করেছে। আমাদের ওখানে ব্রাত্য বসু, সৌগত রায় দমদমে খাল পরিষ্কারের জন্য বহু টাকা সংস্কার করেছে, সংস্কারের কাজ চলছেও। কিন্তু হঠাৎ করে যে বৃষ্টিটা এবারে চলে এসছে, আমি সৌরপ্রিয়দা যদিও প্যানেলের সবার কথা একাই বলে দিয়েছেন, আমাকে তাও তো যেহেতু সকলে রয়েছেন সকলের মতামত শুনতে হবে। আমি আসবো সৌরপ্রিয়দা, কিন্তু আপনার কথা শুনে আমার ঘাটালের মানুষজনদের কথা খুব মনে পড়ছে। কেন বলছি? কারণ রিসেন্টলি ঘাটালের এই যে যতবার বন্যা হয়েছে, যতবার জল ছাড়া হয়েছে, যতবার জলমগ্ন হয়েছে ঘাটাল, রিসেন্টলি কয়েকটা মানুষের বক্তব্য খুব কানে বেঁধে আছে। তারা বলছিলেন যে যতক্ষণ না জল নামছে ততক্ষণ কি ঘাটাল মাস্টার প্ল্যান তারা বোঝেন না। তারা বোঝেন জল নেমে যাবে মানে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়েছে। টাকা কত স্যাংশন হলো ডাজন্ট ম্যাটার, কতটা কাজে লাগলো, কতটা সেই টাকা দিয়ে কাজ হচ্ছে, এটা মনে হয় আমার কাছে বা আপনার কাছে, আপনার এলাকায়, আপনার পরিবার, আপনার প্রিয়জন, আপনার পাড়া প্রতিবেশী এবং যারা দর্শকরা দেখছেন সকলের কাছে এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি এখান থেকেই অঙ্কনদার কাছে যাওয়ার চেষ্টা করব। অঙ্কনদা, দুর্ভোগ শুধুমাত্র ওই কাটমানি দিয়ে হবে না। কেন বলছি? কারণ একটা ছবি আপনাদেরকে দেখাই, বনগাঁ 21 নম্বর ওয়ার্ডের একটা ছবি দেখাই, যেখানে বিজেপি বিধায়ক বনগাঁ উত্তরের অশোক কীর্তনিয়া, তাকে রীতিমতো এই এলাকায় যাওয়ার পর বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এবং সেক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু একই। দেখুন, মানুষ ভোট দিয়েছে, নির্বাচনেও সরকার এসেছে, যে যেখানে ক্ষমতায় আছে, বিজেপি, তৃণমূল, যে যেখানে ক্ষমতায় আছে, মানুষ যদি তার অভাবটাই না দূর করতে সেই রাজনৈতিক দল বা সেই জনপ্রতিনিধি সক্ষম না হন, তাহলে তারা প্রতিবাদ জানাবেন, বিক্ষোভ দেখাবেন, খুব স্বাভাবিক। অঙ্কনদা, দেখুন, প্রথম কথা হলো বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার যে কথা বলছেন, আপনি শেষ কবে অশোক কীর্তনিয়া বা কোনো বিজেপি বিধায়ককে নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের মন্ত্রীদের বা আধিকারিকদের দেখেছেন? উত্তর 24 পরগনায় 2021 সালের পর থেকে মুখ্যমন্ত্রী 2টি প্রশাসনিক বৈঠক করেছেন। 2টি প্রশাসনিক বৈঠকে উত্তর 24 পরগনা শুধু নয়, গোটা রাজ্যে যখনই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন, বিরোধী রাজনৈতিক দলের যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি থাকেন, সাংসদ থাকেন, বিধায়ক থাকেন, পৌরসভার চেয়ারম্যান থাকেন কিংবা রাজ্যসভার সাংসদ থাকেন, তাদেরকে মুখ্যমন্ত্রী কোনোদিনও প্রশাসনিক বৈঠকে নেন দেখেছেন? কোনোদিনও তাদেরকে গ্রহণ করেন? কোনোদিনও একসাথে কাজ হয় দেখেছেন? 16 লক্ষ টাকা, আমি বলছি একটি ভাটপাড়ার ঘটনা বলছি, ভাটপাড়া পৌরসভা, ভাটপাড়ার বিধায়ক বিজেপির পবন সিং রয়েছেন, তিনি 16 লক্ষ টাকার মানে স্যাংশন এনে পৌরসভাকে দিয়ে রেখেছে। কিন্তু যেহেতু বিধায়ক বিজেপির, তাই সেই পৌরসভা সেই টাকা ব্যবহার করছে না। এই যে রাজনৈতিক বৈরিতার কারণে মানুষের ভোগান্তি হচ্ছে, এটা তো দিনের শেষে সাফার করছে সাধারণ মানুষ। একটু আগে সৌরভদা এখান থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে গুজরাট, উত্তরপ্রদেশ হয়ে জাপান, আমেরিকা, একটু পরে আরেকটু যদি 1 মিনিট বলতে দিতেন তাহলে মঙ্গল গ্রহ, প্লুটোর সব জায়গায় উনি পৌঁছে যেতেন, সর্বত্র পৌঁছে গেলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেবীনগরের কথাটা
একবারও ছুতে পারলেন না যে দেবীনগরে 12 দিন 15 দিন ধরে জল জমে থাকবে কেন? কেন মানে নিকাশি ব্যবস্থার আপনি বলুন তো, বাগজোলা খাল সংস্কার শেষ কবে হয়েছে? বরাদ্দ আমরা শুনেছি, হ্যাঁ আমি 50 কোটি টাকা দিয়ে দিলাম, মুখ্যমন্ত্রী এরকম করে আমরা প্রশাসনিক সময় বাগজোলা খাল সংস্কারের জন্য ঘোষণা শুনেছি, কিন্তু আপনি বলুন আপনাদের ক্যামেরা, সিএনএর ক্যামেরা কখনো দেখাতে পেরেছে বাগজোলা খাল সংস্কার হয়েছে? আপনি বলুন তো শেষ এই বিরাটি দমদম এই চত্বরে শেষ কবে আপনি দেখেছেন একটা পূর্ণাঙ্গভাবে নালা নর্দমা হাইড্রেন এগুলোতে সংস্কারের কাজ হচ্ছে? শেষ কবে হয়েছে আপনি বলুন? এই বললেন রেকর্ড সংখ্যক বৃষ্টি এসে গেছে, আরে বর্ষাকালে তো বৃষ্টি হবে, বর্ষাকালে কি আমরা এই প্রত্যাশা করবো যে বৃষ্টি হবে না, জল জমবে না? আমি বলছি চন্দ্রিমা ভট্টাচার্য এবারের বাজেট বক্তৃতায় বলেছেন পশ্চিমবঙ্গে এই যে রাস্তাঘাটের এই যে বেহাল অবস্থা এর জন্য মাত্র 14,000 পথ দুর্ঘটনা প্রত্যেক বছর হয়, মাত্র 14,000। এবং পথ দুর্ঘটনায় শেষ বর্ষে মারা গেছে কতজন? 6,000। আপনি দেখুন 6,000 সংখ্যাটাকে আপনি যদি প্রত্যেক দিন ভাবেন, তার মানে কখনো 40 জন কখনো 50 জন করে মানুষ পথ দুর্ঘটনায় মারা যাচ্ছে। কিন্তু এখানে দাঁড়িয়ে বুঝতে হবে পৌরসভা পঞ্চায়েত যারা চালাচ্ছে তাদের কাছে কিন্তু এটা ইস্যু নয়, কারণ আমরা এটাকে সাধারণ মানুষ বলুন রাজনৈতিক দল বলুন আমরা এটাকে ইস্যু মনে করি না। আমরা দুর্ভোগটাকে মনে করে নিয়েছি যে হ্যাঁ বর্ষা আসবে, এই দুর্ভোগে আমরা কাটাবো। আমাদের নাগরিক সুরক্ষা, আমাদের নাগরিক নিরাপত্তা, আমাদের নাগরিক পরিষেবার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। মানুষ কতটা সচেতন সে তো অবশ্যই মানুষ তার প্রভাব বা তার যে সচেতনতার নজির তা মানুষ ভোট বাক্সে দেয়, জনপ্রতিনিধি নির্বাচন করে, সবটাই তাদের কাঁধে। কিন্তু তাদের দুর্ভোগটা যদি কারোর ভোগ বা ভোগান্তির কারণ বলে মনে না হয় তাহলে কি করণীয়? এখান থেকে আমি আলোচনায় আসবো, কারণ রাস্তা এখন এমন একটা চর্চিত বিষয় যেখানে হাইকোর্টকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং ইতিমধ্যেই সন্দীপাদি আমাদের সঙ্গে যোগদান করেছে, কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী। সন্দীপাদি স্বাগত, সঙ্গে থাকুন। আমরা সকলেই একটা কথা বলি, আজকে আবার অনেকের মতে ফ্রেন্ডশিপ ডে, বন্ধু চেনা যায় বিপদে পড়লে। আর আমার রাস্তার অবস্থা কেমন বা তার বহন করবার ক্ষমতা কেমন তা কত ভালো মানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে, আর আমার এলাকার নিকাশি ব্যবস্থা কেমন তা বোঝা যায় বৃষ্টি এলে। আর এখান থেকেই একবার বৃষ্টির পরিমাণটা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি। গত 24 ঘন্টায় ঠিক কত পরিমাণ বৃষ্টি কোথায় হয়েছে। কেন বলছি? কারণ রেকর্ড বৃষ্টি হয়েছে। তাতেই অনেকের ক্ষেত্রে মানে সৌরভপ্রদার ক্ষেত্রে বেশ স্বস্তির ব্যাপার যে বৃষ্টির উপর তো সত্যিই কারোর হাত নেই, আমারও হাত নেই, আপনারও হাত নেই, মানতেই হবে, মানতে বাধ্য, আমরা কিচ্ছু করবার নেই। উত্তরবঙ্গে গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ফালাকাটায় 190 মিলিমিটার, দলগাঁও টি এস্টেট 170 মিলিমিটার, মেকলিগঞ্জ 160 মিলিমিটার, আলিপুরদুয়ারে 150 মিলিমিটার, বাগডোগরায় 70 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। যদি দক্ষিণবঙ্গের দিকে নজর রাখবার চেষ্টা করি তাহলে দেবগ্রাম লাভপুর 140 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কান্দি সেখানে বৃষ্টির পরিমাণ 120 মিলিমিটার, বীরভূমে 110 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বহরমপুর 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ব্যারাকপুর লোকেশনে 70 মিলিমিটার বৃষ্টি হয়েছে কম করে। আর এই বৃষ্টির রেকর্ড বৃষ্টি যেমন হচ্ছে তার পাশাপাশি রেকর্ড ভোগান্তি, তাতেই আমাদের এই মুহূর্তে নজর। দেবজিৎদা রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎদা, যা পরিস্থিতি দেবীনগরের ঘটনা আমরা দেখলাম, যদিও এক্ষেত্রে অনেকে মানে শুধুমাত্র সৌরভপ্রিয়দা কেন, তৃণমূল কংগ্রেসের তাবর নেতৃত্বরাও এক্ষেত্রে বলেছেন যে একমাত্র বাড়ির লোক তাদের জন্যই আজকে এই ঘটনা ঘটেছে, জমা জলটা এখানে কোনো ইস্যুই নয়। দেখুন, সেটা হলো যে এই যে পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে, আমি এইমাত্র এই আপনি দেবীনগর বললেন তো আমি ওই দিকটা দিকেই আসছিলাম। তা আমি যখন আসছিলাম তা আমি যার গাড়িতে করে আসছিলাম, সেই যিনি গাড়িটা চালাচ্ছিলেন ওই দাদা, তিনি আমাকে বলছিলেন যে দাদা এই খালটা দেখছেন? আমি বললাম দাদা কোনো খাল দেখতে পাচ্ছি না তো। বলছে যে এই যে এত খাল, আমি দেখলাম যে একটা 15 ফুট 20 ফুটের খাল, সেটাই তৃণমূল জামানায়, যেটা 10 বছর আগেও খাল ছিল, বাম জামানায় খাল ছিল, সেটা 2011 সালের পর চন্দ্রিমা ভট্টাচার্য এবং সৌগত রায়ের মানে অনুপ্রেরণায় এবং সাথে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, এদের তো তৃণমূলে তো যা হয় সবটাই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। সে আপনি মানে বাথরুম থেকে শুরু করে আর টিটাগড়ে চিড়িয়াখানায় কোনো পশুর যদি ছানা হয় সেটাও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়। তাই খালটা যে চুরি হয়ে গিয়ে সেই গোটা খালটা আপনি দেখতে পাবেন, গোটা খালটা ধরে মানে দোকান তৈরি করে দেওয়া হয়েছে এবং বাসস্থান তৈরি করে দেওয়া হয়েছে, এবং ওই খালটা পরিণত হয়েছে একটি 4x4 ফুটের ড্রেনে।
সেই তাহলে এই যে জমা জলের সমস্যা, যে নিকাশির সমস্যা, এই জমা জলটা কোথায় যাবে? এই জমা জলটা তো রয়ে যাচ্ছে, কারণ যেটা খালে গিয়ে পড়তো সেই জমা জলটা ওইখানেই রয়ে যাচ্ছে। এটা কার দায় আমি জানি না, উনি সৌরভদা কি বলবেন কার দায়? অবশ্যই দায় তো সাধারণ মানুষের, কারণ সাধারণ মানুষ এই জিনিসগুলো দেখার পরও দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করছেন, বিধানসভায় লোকসভায় নির্বাচিত করছেন, দায় তো সাধারণ মানুষকেই নিতে হবে। তাই জন্য বিডিও ভালো কথা বলেছেন দুদিন আগে, বিডিও বলেছেন আপনি 10 জন 100 জন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছেড়ে দিন, আমি আপনার রাস্তা করে দেবো। তার মানে বুঝতে হবে যে কোন জায়গায় যাচ্ছে বিষয়টা। আর একটা উদাহরণ দিই আপনাদের, উত্তর 24 পরগনা এবং নদিয়া ডিস্ট্রিক্টের সংযোগস্থল গয়েশপুর কল্যাণী রোড, সেই গয়েশপুর থেকে যে রাস্তাটা এমসে যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ রাস্তা, গয়েশপুর পৌরসভা, ওই রাস্তাটা এমসে যায়। সেই রাস্তাটা একবার আপনারা আপনাদের টেলিভিশনের মাধ্যমে একবার একটু যাবেন। 3 মাস আগে হয়েছে রাস্তাটা, 3 মাস, আমি দায়িত্ব নিয়ে বলছি 3 মাস আগে হয়েছে রাস্তাটা। একটুখানি যাবেন, 3 মাস আগে এই রাস্তাটার চিত্রটা আপনারা একটু টেলিভিশনে দেখাবেন। ওই রাস্তাটা গেলে মনে হবে যে আপনি চাঁদে এসছেন। সৌরভপ্রিয়দা তো পুরো ভারতবর্ষ ঘুরে ফেলেছেন, গোটা বিশ্ব ঘুরে ফেলেছেন, আমি আরেকটু এগিয়ে গিয়ে বললাম চাঁদে যান, চাঁদেও ওর থেকে ভালো রাস্তা পাবেন। গয়েশপুর পৌরসভার রাস্তা, মানুষ প্রতিবাদ কাকে করবে? কার কাছে প্রতিবাদ জানাবে? প্রতিবাদ জানালে মার খেতে হবে। তৃণমূল কংগ্রেসকে প্রতিবাদ জানালে তার প্রতিদানে মার খেতে হবে, তাই জন্য কোনো সাধারণ মানুষ যাচ্ছেন না। বেশ দেবজিৎ, এখান থেকে আমি একটা ছোট্ট বিষয় উল্লেখ করতে চাই, কারণ শুনছিলাম দেবীনগরের মানুষজনদের কাছে শুনছিলাম যে জল কিন্তু শেষ 11 বছরেই ওখানে বেশি হচ্ছে তেমনটা নয়। দেবীনগর নিচু এলাকা, তথাকথিত নিচু এলাকা, এবং জলার জমি একসময় ছিল, তারপর এখনো পর্যন্ত সেখানে বর্ষা আসলেই জল জমে। কিন্তু আমার কথা হচ্ছে আমল তো বদলালো, রাজা বদলালো, কিন্তু সেই প্রজাদের অবস্থান তো বদলালো না। মানে সমস্যাটা ঠিক কোথায়? দেখুন, সমস্যাটা আপনাকে বলি, এই যে ধরুন দেবীনগর নিচু এলাকা, সেরকম আমি আপনাকে আরেকটি জায়গার উদাহরণ দিচ্ছি, পানিহাটি নিচু অঞ্চল, কিন্তু সেই জলটাকে বাইপাস করে সেটার প্ল্যানিং করে যাওয়া বামপন্থ সরকারের সময়, সেটা বামপন্থের যখন বোর্ড ছিল পানিহাটিতে, এবং এই অঞ্চলে একটা পরিকল্পনা ছিল, এবং তৃণমূল কংগ্রেসের আমলে তো কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা একটাই, যে কটা জলা জমি আছে জলা জমিগুলো ভরাট করে ফ্ল্যাট করো। দেখবেন আমি এখানে আস্তে আস্তে দেখছিলাম সব জলা জমিগুলো ভরাট করে ফ্ল্যাট হচ্ছে, একটা জলা জমি ভরাট করে সরকারি প্রকল্প হচ্ছে, জলা জমি ভরাট করে সরকারি প্রকল্প। তাহলে এই যে জলা জমিটা ভরাট করছে, তো এটা কে করছে? এটা তো সরকার করছে। সরকারের মদত ছাড়াই জলা জমি ভরাট করতে পারে? বেশ, সঙ্গে থাকুন, আমি একটু সন্দীপাদির কাছে যাওয়ার চেষ্টা করবো। সন্দীপাদি, আমরা রাস্তা নিয়ে কথা বলছি, জল নিয়ে কথা বলছি, সর্বোপরি যে জল মানুষের কাছে জীবন, সেই জল এখন মানুষের কাছে মরণ ফাঁদ, রাস্তা মরণ ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এক্ষেত্রে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, যাদের এই রাস্তা মেরামত করবার কাজ, খাল সংস্কার করবার কাজ, সবই নাকি সৌরভপ্রিয়দার কথা মতো সঠিকভাবে হচ্ছে, শুধুমাত্র আমরাই প্রশ্ন তুলছি। আমাকে কি একটু 2 মিনিট টাইম দেওয়া যাবে? দেওয়া যাবে, বলুন বলুন। অনেকক্ষণ পরে বলছি না, সবার পরে বলছি, একটা গল্প বলছি। একটা সময় আমরা বাঙালি, আমরা পশ্চিমবঙ্গ, আমরা নেতাজিকে দেখেছি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি, আমরা কাজী নজরুল ইসলাম দেখেছি, ইত্যাদি ইত্যাদি মহিষীদের দেখেছি। আমরা আরেকজন মহিষী ক্যাটাগরির আরেকজনকে দেখেছি। দেখুন, আমরা তো 86.22 বাঙালি আছি এই রাজ্যে। এর মধ্যে থেকে একজন বাঙালিকে আপনি একটু ঠিক করে নিন, তুলে নিন। একজন বাঙালিকে দেখছি যে এই বাঙালি ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলছে, ধন্যবাদ বলছে। সেই বাঙালির নাম হলো সৌগত রায়, এমপি সৌগত রায়। ওনাকে আবার প্রফেসর না বললে উনি খেপে যান। যাকগে, ওই সৌগত রায়ের আমলে, মানে সৌগত রায়ের আমলে মানে আবার কি, তৃণমূলের আমলে উত্তর দমদম পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে যে শিশুকন্যার মৃত্যুটি হলো, সেখানে তৃণমূল বলছে যে সেখানকার যারা পরিবাররা আছে তাদের জন্য নাকি মৃত্যুটি হলো। খুব ভালো কথা, হয়তো সেই পরিবার, সৌরভপ্রিয় বাবু, হয়তো সেই পরিবারটি তৃণমূলকেই ভোট দিয়েছে, দিদিকেই ভোট দিয়েছে। আজকে আপনারা দেখে দিচ্ছেন তাদেরকে যে সেই পরিবারটির জন্য সেই শিশুকন্যাটির মৃত্যু হলো। খুব ভালো কথা, মৃত্যুতে আপনাদের কিছু যায় আসে না, কেননা মৃত্যুর উপর, লাশের উপর ভর করে আপনারা এই গত 14 বছর ধরে রাজনীতিটা করছেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যখন রাস্তা নিয়ে আসছে তখন ঝাড়গ্রামের সাপধরা পঞ্চায়েত, আমি নিজে গেছি সেখানে, সাপধরা পঞ্চায়েতে আপনি সেখানে যান, সিএনএর ক্যামেরা সেখানে যান, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে রাস্তাশ্রী, পথশ্রী ইত্যাদিতে হয়ে গেছে। আচ্ছা, পথশ্রী প্রকল্প ছিল, তারপরে এসছে রাস্তাশ্রী। পথশ্রী প্রকল্পের টাকা কোথায় ব্যয় হয়েছে, কিনা ব্যয় হয়েছে, সেটা আমরা সাধারণ মানুষ কিছুই জানি না। পথশ্রী শেষ, শ্মশানে চলে গেল, অগ্নিমুখ হয়ে গেল, তারপরে এসছে কার বেলা? রাস্তাশ্রী।
রাজশাস্ত্রীর আন্ডারে হয়েছে সাবধারা গ্রাম পঞ্চায়েতের রাস্তা, সেখানে সিএন এর ক্যামেরা যাক, কোত্থেকে রাস্তা হয়েছে সেটা আপনারা সকলেই বুঝতে পারবেন। 2 নম্বর কথা। 3 নম্বর কথা আমি পয়েন্ট ওয়াইজ বলে যাচ্ছি, কেননা সময় খুব কম। ঘাটাল নিয়ে তো কথা হচ্ছে। ঘাটাল এমনি বলছি না তিথি দেবী। ঘাটালে গত 49 দিনে মোটামুটি 4 দিনের জন্য স্কুল খোলা ছিল। বাদ বাকি পুরো 1.5 মাস ঘাটাল মোটামুটি 4 বার প্লাবিত হয়েছে। সেখানকার গ্রামীণ এলাকাগুলো যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো বন্ধ। 4 দিনের জন্য স্কুলগুলো খোলা হয়েছিল, তারপর আবার বন্ধ হয়ে গেছে। তারপরেও কোনো মতে স্কুলগুলো খুলেছে। বাচ্চারা নৌকো দিয়ে এটা ওটা করে সাঁকো ভেঙে গেছে, বাচ্চারা গেছে। সেখানকার বাচ্চাদের, শুনুন, মিড ডে মিল নিয়ে আমরা তো কথা বলি, তো সেখানকার বাচ্চাদের স্কিন ডিজিজ দেখা যাচ্ছে, ঘাটালের বাচ্চাদের। নট অনলি এই বন্যার ফলে যে জলাতঙ্ক রোগ হয়ে থাকে, জলাতঙ্ক রোগ তো কুকুরের কামড়ে হয়, সে তো তৃণমূলের আমলে দেখতেই পাচ্ছি গত 14 বছরে কি হচ্ছে না হচ্ছে। যাকগে, তো যেটা বলছি যে জলবাহিত যে রোগটা হয় বাচ্চাদের মধ্যে, ঘাটালের বাচ্চাদের মধ্যে, গ্রামীণ এলাকার বাচ্চাদের মধ্যে সেটা হচ্ছে। সেটা নিয়ে তৃণমূলের কোনো রকম কোনো দরদ নেই। তৃণমূল কোথায় লেগে পড়ে আছে না, তৃণমূল বলছে যে বন্যা হঠাৎ করে চলে আসবে। তৃণমূল বলছে কি তিথি দেবী, তৃণমূল বলছে যে বিপদের সময় বন্ধু চেনা যায়। তার মানে কি বন্যা কি তৃণমূলকে বলে আসবে? মানে যেরকম ভাবে ভোট লুট হয়, ভোট লুটের সময় যারা ভোট লুট করে তারা তৃণমূলের যারা আছে তাদেরকে বলে যে ভাই আমি এখন যাচ্ছি ভোট লুট করতে, সেরকম ভাবে কি তৃণমূলকে ঠেকা নিয়ে বসে আছে? বর্ষার ঠেকা নিয়ে বসে আছে তৃণমূল যে ভাই আমি বর্ষা নামছি পশ্চিম বাংলার বুকে, তো এখন তোমরা কি করবে? ঠেকাবে আমাদেরকে নিয়ে, নাকি আমাদেরকে নিয়ে রাজনীতি করবে, না কি করবে সেটা তোমরা দেখে নাও। ঘাটালের কথা যদি আবার বলি তিথি দেবী, কেঠিয়া, ঝুমি, শিলাবতী, তিনখানা নদী, তিনখানা নদীর জলস্তর আপনারা যান, আপনাদের ক্যামেরা যাক সেখানে, আপনারা দেখুন যে সেখানকার জলস্তরের কি অবস্থা। দেখুন, পশ্চিম বাংলার কোন জেলা, 23খানা জেলার মধ্যে কোন জেলা এরকম না যে বন্যা থেকে রক্ষা পাচ্ছে। মাননীয় বলেছেন ম্যানমেড ফ্লাড, ফাইন, ম্যানমেড ফ্লাড যদি হয়ে থাকে, আপনি তো বলেছিলেন মাননীয়া যে বদলা নয় বদল চাই, তাহলে যখন বদল আপনি আনতে পারছেন না তখন আপনি পদত্যাগ করুন, 1 নম্বর কথা। কেননা বদল যখন হয় তখন শুধুমাত্র ওই ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, সন্দীপাদি এখানেই তো সব থেকে বড় প্রশ্ন যে হাইকোর্টকে দিন বেঁধে দিতে হচ্ছে। হাইকোর্ট ডেডলাইন দিচ্ছে, বলছে 2 সপ্তাহের মধ্যে রাস্তাগুলো সারাই করুন। রোগীদের এই দুরবস্থা বা রোগীদের এই হয়রানি চোখে দেখার মতো নয়। এদিকে টাকা বরাদ্দ হচ্ছে রাজ্য বাজেটে পথশ্রীর জন্য, কিন্তু তারপরেও কেন হতশ্রী তকমা কেটে যাচ্ছে এ নিয়ে কি সত্যি আলোচনা করবার প্রয়োজনীয়তা নেই? আমি আসবো সন্দীপাদি, আমি সকলের কাছে আসবো প্লিজ। দেখুন, হাইকোর্টের কথা বলছিলাম কারণ 17 জুলাই যে জনস্বার্থ মামলাটা উঠেছিল সেখানে রীতিমতো তারাতলা, জোকা, বেহালা সহ হাওড়ার বিস্তীর্ণ এলাকার রাস্তার নাম উল্লেখ করা এবং তার পাশাপাশি রাজ্য জুড়ে যে রাস্তাগুলোর অবস্থা বেহাল হয়ে রয়েছে, সংস্কারের প্রয়োজন রয়েছে, সারাইয়ের প্রয়োজন রয়েছে, সেই রাস্তাগুলোকে সারাই করবার কথা বলা হয়েছিল। যেভাবে মর্মান্তিক যে ছবি, মৃত্যুর মুখে ঢলে পড়া মানুষজনদেরকে বাসের ডুলিতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে দেখা গিয়েছে, তাতেও খোদ আদালত দৃষ্টি আকর্ষণ করেছে। 2 সপ্তাহ ডেডলাইন বেঁধে দিয়েছে এবং সেই 2 সপ্তাহ কিন্তু অতিক্রান্ত। আজ রোববার, হয়তো আগামীকাল সোমবার অথবা মঙ্গলবার এই মামলা আবার উঠতে পারে এবং সেক্ষেত্রে আদালতের তরফ থেকে স্ট্রিক্টলি বলা হয়েছিল যে যদি রিপোর্ট সন্তুষ্ট না করতে পারে তাহলে স্বতঃপ্রণোদিত মামলা করা হবে বা সেই পথেই হাঁটা হবে। কিন্তু তারপরেও এই রাস্তাগুলোর কি হাল, কি রিপোর্ট দেওয়া হবে আমাদের জানা নেই। কিন্তু এরপরেও 2025-26 অর্থবর্ষে এই পথশ্রী প্রকল্পের জন্য 1500 কোটি বরাদ্দ করা হয়েছে। খুব ভালো কথা, গ্রামীণ সড়কের উন্নয়ন হবে, রাস্তাঘাট তৈরি হবে, মানুষের যাতায়াতের ব্যবস্থা আরো অনেক স্মুথ হবে। কিন্তু তারপরেও এই ভুরি ভুরি অব্যবস্থার ছবি কেন উঠছে? কোথাও রাস্তা তৈরির পরেই পিচের আস্তরণ উঠে আসছে, এরকম অনেক জায়গা থেকে অভিযোগ এসছে। নিম্নমানের সামগ্রী, ছাই, এই সমস্ত দিয়ে রাস্তা নাকি তৈরি করা হয়েছে। এই এত অভিযোগকে কিভাবে সামলাবেন সৌরভপ্রিয়দা? মানে এই সব কি নিছকই অভিযোগ, মানে শুধুমাত্র মানুষ ক্যামেরার সামনে আসার জন্যই অভিযোগ করছেন? আহমেদাবাদ বিমানবন্দরের ওপর থেকে জল পড়ছে কেন? কার দোষ? রাম মন্দির ফুটো হয়ে জল পড়ছে, কার দোষ?
আমি বুঝতে পারছি না মানে কার দোষ, এভাবে মানে কাকে দোষ দেবো? এভাবেও না, সম্ভব না, আমি জিজ্ঞেস করছি মানে কাকে দোষ এভাবেও দেবো? সম্ভব আমার না, এটাই এটা সম্ভব মানে না, আমি এটা এভাবেও বলছি সম্ভব। দেখো টেকনিক্যাল এরর এভাবেও সম্ভব আমার শেখার কথা স্বরবর্ণ আমি কিন্তু এটাও আপনি আমাকে যুক্তাক্ষর শেখাবেন এটা সম্ভব কখনো আমি সম্ভব শিখতে না, পারবো না, আমি সেটা বলছি না, আমি তাহলে বলছি যে কেন বলছেন? টেকনিক্যাল এরর বিভিন্ন জায়গায় হতে পারে। আচ্ছা। এই যে আদালত বলে দিল এই 7 দিনের মধ্যে কিন্তু রাস্তাটা করে দাও, আদালত বলেছে। অন্যায় করেছে নাকি? না না অন্যায়, একদম দারুণ কথা বলেছে। আচ্ছা। মানে বৃষ্টি হচ্ছে এখন, ভরা বর্ষণ, এই সময় যাও গিয়ে সিমেন্ট বা বালি পাথর টাথর দিয়ে রাস্তা করে দাও। কেন মানে আপনারাও যেমন আদালতের মনে জানতেন হলো না যে মুখ থেকে রেকর্ড আমি বলে বৃষ্টি দিলাম, হবে আপনারাও যেমন জানতেন না আদালতের যে মনে রেকর্ড হলো মুখ বৃষ্টি থেকে হবে বলে তেমন দিলাম, কোনো আবহাওয়াবিদ তো পিসি সরকার আছে, পিসি সরকার আছে, ভাটকটা লাঠি মারবে, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যাবে। মানে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস এরাও যেমন জানতো না যে কাল কি পরিমাণ বৃষ্টি হবে, আপনি বলছেন আদালতে যারা বসে আছে বিচারপতির চেয়ারে বিচারকের চেয়ারে তারা আবহাওয়াবিদ। তারা ভগবান তো কি আচ্ছা। আবহাওয়াবিদ না, তারা আচ্ছা। ভগবান, ইওর আচ্ছা। অনার গড। আচ্ছা। এই বৃষ্টির মধ্যে আপনার রাস্তা তৈরি করুন, বৃষ্টির মধ্যে রাস্তা তৈরি করা যায়। আমাকে তো আবহাওয়াটা দেখতে হবে, আবহাওয়ার কি অবস্থা হচ্ছে না হচ্ছে ভালো কথা। কিছু জায়গায় অবশ্যই দুঃখজনক ঘটনা, এই ডুলি করে যাওয়া, এসব আমরা উত্তরপ্রদেশেও দেখেছি। আচ্ছা। সেটা নতুন কোনো এগুলো ঘটনা না, কিন্তু বাংলাতে এই তার জন্য ঘটনা মানুষ কি বলবে? আমি উত্তরপ্রদেশেও বলছি, হয় ট্রেন্ড। একটু বলতে দাও, বাংলায় এই ধরনের ঘটনা সত্যি কথা বলতে হয় না। তো যদি এই ঘটনাগুলো হয়ে থাকে সেগুলো অবশ্যই খুব দুঃখজনক, এবং সেগুলো বিরোধীরা যখন আমাদের দিকে চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দেয় বা কোনো মিডিয়া দেখিয়ে দেয় তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, কিছু কিছু অঞ্চল আছে, এই যে সিপিএমের আমার দাদা বলছিল একটা কথা যে সিপিএমের আমলে জল, মানে এই সব জায়গায় জল জমতো না, তৃণমূলের আমলে জল জমে। তো সিপিএমের আমলে কি হয়েছে, আমরা দেখি সিপিএমের আমলে নৌকা চলতো, এই দমদম উত্তর দমদমে নৌকা চলতো 15 দিন ধরে। আমাদের এখানে খুব বেশি হলে, মানে খুব বেশি হলে একদিনের মধ্যে জল নেমে যায়। এবার একটা অঞ্চল, আমি তোমাকে বলি, একটা অঞ্চল যদি এরকম কড়াইয়ের মতন হয়, কড়াই, এবার এই কড়াইয়ের মাঝখানে যে অঞ্চলগুলো পড়ে সেই অঞ্চলটায় কি করা যাবে, কি করা যাবে, এটা এইভাবে তৈরি হয়েছে। এবার তুমি বলছো কড়াইটা ফিল আপ করে দিন, রাস্তা উঁচু করে দিন। এবার আমার এখানে বাড়ি রয়েছে, আমি এতটা রাস্তা করে দিলাম, উঁচু রাস্তা, তাহলে বাড়ির গেট খুলবে কি করে? আরে আমি ইঞ্জিনিয়ার না, আমি যেইটুকুনি বুঝি, আমার বাবা তো কাউন্সিলর ছিল, হ্যাঁ, তো আমরা তো এগুলো বুঝি, বিষয়গুলো কিছু কিছু এরিয়া, খুব সহজভাবে আমি কিছু কিছু এরিয়া ভৌগোলিক কারণে ভীষণ সমস্যার মধ্যে থাকে। তবে এটাকেও যাতে কিভাবে ঠিক করা যায় সেগুলো তৃণমূল কংগ্রেস অবশ্যই চিন্তা করছে। আমাদের এমনিতে কলকাতায় বৃষ্টি হলে 5 থেকে 7 ঘন্টায় জল নেমে যাচ্ছে। আর খুব খারাপ যে এলাকাগুলো, এই কড়াইয়ের মতন যে অঞ্চলগুলো, সেগুলো হয়তো একদিন সময় লাগছে। এবারে অতিবৃষ্টি হয়েছে, আমি বলছি তো, এ শুধু আমাদের এখানে না, সারা ভারতবর্ষে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বা যে ধরনের ধস নামছে বা হরিদ্বারে যে ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, আমরা কি সব ব্যাপারে বলবো যে নরেন্দ্র মোদী এগুলো গিয়ে গিয়ে করছে? এটা তো সম্ভব না। আমি কি বলবো নরেন্দ্র মোদী টাকা খেয়েছে? আমি বলবো না, আমি তো বললাম রাম মন্দির কেন ফুটো, আমি বলবো। আমি কিছুতেই রাম মন্দির ফুটো কেন হলো আমি বলবো না। এলাহাবাদ কেন, এলাহাবাদের এয়ারপোর্টে যে সেতু তৈরি, আমি সন্দীপবাদী আপনাকে বলছি না, আপনার কথার উত্তর দিচ্ছি না, আমি আপনার কথার উত্তর দিচ্ছি না। প্লিজ আপনি আমার কথার উত্তর দেবেন, কিন্তু আমি আপনার কথার উত্তর দেওয়ার আমার প্রয়োজনীয়তা মনে করি না। আমি বলছি যে যদি এখন একটা সেতু ভেঙে পড়ে মাত্র 1 বছরের মধ্যে গুজরাটে, তা সেটা আমি বলবো তো যে নরেন্দ্র মোদী টাকা খেয়ে ওই সেতুটা ভাঙিয়ে ফেলেছে। এইগুলো কোনো আপনি বলছেন যদি সেতু ভেঙে পড়ে তাহলে তৃণমূল কংগ্রেস এটা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি? না, প্রশ্ন তোলেনি না, আমি সেটা বলছি। মানুষ প্রশ্ন তুলবে না, মানুষ মোদী চেয়েছিল, না মোদী কি চেয়েছিল সেতুটা ভেঙে পড়ুক? প্রশ্ন তোলেনি। মোদী কি চেয়েছিল সেতুটা ভেঙে পড়ুক? চেয়েছিল সেটা পরের কথা, আপনি প্রশ্ন তুলেছিলেন তো, আপনি প্রশ্ন তুলেছিলেন তো, তাহলে মানুষ প্রশ্ন তুলছে। বলুন অঙ্কন। মানুষের স্বভাবই এরকম, মানুষের স্বভাব, এই মানুষের ভোট, এই মানুষ ভোট দেয় না, ঠিক আছে, বিজেপির মানুষ, ঠিক আছে, অঙ্কনটা উত্তর দেবে, আমি উত্তর দেবো না, অঙ্কনটা উত্তর দেবে। মানুষ আমি বলছি যে প্রথম কথা হলো যে পৌরসভা পঞ্চায়েতগুলো যখন মানে পৌরসভা এবং পঞ্চায়েত যখন জেনে গেছে যে আমরা ভোট লুট করে গায়ের জোরে মাস্তানি করে ক্ষমতাটা দখল করব এবং আমাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, আমরা টাকা ছড়িয়ে ভোটটাকে লুট করব, মানুষ আমাদের কাজ দেখে ভোট দেবে না, আমরা গায়ের জোরে ভোটটা দখল করব, তখন এইগুলোই হবে। আমি বলছি আপনি যে কোনো পৌরসভাকে জিজ্ঞাসা করুন, 5 টাকা 10 টাকার স্ট্যাম্প পেপারে যে ডিপিআর অর্থাৎ ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়, শেষ 10 বছর, শেষ 15 বছরে দমদম বলুন, উত্তর দমদম বলুন, পানিহাটি বলুন, কামারহাটি বলুন, কলকাতা কর্পোরেশন বলুন, একটা পৌরসভা পৌর সংস্থাকে দেখাতে বলুন যে নিকাশি ব্যবস্থার উন্নয়নে কিভাবে প্রজেক্টটা সাজানো যায় এবং রাস্তাঘাটের উন্নয়নের জন্য কি পরিকল্পনা পৌরসভাগুলো নিয়েছে, এটার একটা ডিপিআর বের করে দিই, একটা ডিপিআর কেউ দেখাতে পারবেন না, পৌরসভার চিন্তাই নেই। পথশ্রীর বোর্ড টানাবো,
1 কিলোমিটার রাস্তা তৈরির গল্প দেবো, 100 মিটারে কাজ দেখিয়ে শেষ করে দেবো। এইভাবে পথশ্রী রাস্তাশ্রীর টাকা লুট হচ্ছে। সৌরভপ্রিয়দা একটু আগেই কথা বললেন যে ওনার বাবা কাউন্সিলর ছিলেন। ঠিক, ওনার বাবা যখন কাউন্সিলর ছিলেন উনি দমদমের ওই অঞ্চলটিতে নিজের এলাকায় একটু রাস্তা সংস্কারের কাজ করেছিলেন, কিন্তু কাটমানিটা হয়তো ঠিকঠাক পৌঁছে দিতে পারেননি, তাই পরের পৌরসভা ভোটে কিন্তু এনার বাবার টিকিট পায়নি। এটাই তৃণমূল কংগ্রেসের কালচার হয়ে গেছে, যে যে কাজ করবে, রাস্তাঘাটের কাজ করবে, নিকাশির কাজ করবে, তাকে তৃণমূলের চাই না। কে ভালো তোলা তুলতে পারে, কে ভালো কাটমানি করতে পারে, জলাভূমি বুঝিয়ে কে 10 তলা 12 তলা বিল্ডিং তৈরি করে প্রত্যেকটা ফ্ল্যাট থেকে নির্দিষ্ট পরিমাণ কাটমানি পৌরসভা, কালীঘাট, নবান্ন এসব জায়গায় পৌঁছে দিতে পারে। তৃণমূলের এটাই হয়ে গেছে আজকের দিনের সংস্কৃতি। আপনি বলুন না যে বাগজোলা খাল, আমি একটা নাম বললাম, আপনি ঘাটালের কথা সন্দীপাদি এখানেও বলছিল। ঘাটালে এই বন্যায়, এই বছর এই যে জুলাই মাসে যে বন্যাটা শুরু হলো, সেই বন্যায় এখনো পর্যন্ত 38 জন মানুষ মারা গেছে। মুখ্যমন্ত্রীর কোনো ভ্রুক্ষেপ আছে দেখেছেন? 38 জন মানুষ ঘাটালে, যারা তৃণমূলকে ভোট দিয়েছে বছরের পর বছর, এমন 38 জন মানুষের প্রাণ চলে গেল। মুখ্যমন্ত্রীকে একদিনও ওই পশ্চিম মেদিনীপুরে গিয়ে কোনো প্রশাসনিক বৈঠক তড়িঘড়ি নিতে দেখেছেন? না, মানুষ মরছে মরুক। তৃণমূল কংগ্রেসের কাছে এগুলো ইস্যু নয়, এবং মানুষের কাছে এটাকে ইস্যু বানাতে হবে। আমার যদি নাগরিক পরিষেবা এইভাবে ব্যাহত হয়, আমাকে আজকে এই সমস্ত উত্তর দমদমে বলছেন। গত বছর এবং তার আগের বছর 23 সাল আর 24 সাল উত্তর দমদম, দমদম এই অঞ্চলে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 13 জন মানুষ মারা গেছে। যার পরিবারের মানুষ মারা যাচ্ছে, ভোগান্তিটা, দুর্ভোগটা তার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা সামগ্রিকভাবে সমাজে একটা আলোড়ন তৈরি করতে পারছে না। তৃণমূল জানে এইগুলো ভোটের ইস্যু হবে না। ভোটের সময় আমরা অন্যান্য জুজু দেখাবো, বাঙালি অস্মিতা, এইসব হিন্দু মুসলমান এইসব করে মানুষকে বিভ্রান্ত করে দেবো। কিন্তু আজকেও 14 বছর মুখ্যমন্ত্রী 2010 সালে যখন কলকাতা কর্পোরেশনের প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি বলছেন আমি গড়িয়া এই সমস্ত অঞ্চলে, বাঘাযতীন অঞ্চলে জল দাঁড়াতে দেব না। বিকাশ বাবু আমি আলোচনায় আসবো, এবং ভেরি রিসেন্টলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘাটাল যাবেন, গোটা পরিস্থিতি হয়তো সরেজমিনে খতিয়েও দেখবেন, কিন্তু কথা হচ্ছে যে এই দুর্ভোগ থেকে বেরিয়ে আসার জন্য সত্যিই তো উনি কি বা করতে পারেন? উনি তো বরাদ্দ করছেন, উনি তো বিভিন্ন স্তরের মানুষজনদেরকে অ্যাপয়েন্ট করেছেন, তারা তো কাজ করবে, তাদের তো কাজ করার কথা, কিন্তু তারপরেও এই কাজগুলো কেন হচ্ছে না যদি প্রশ্ন তোলা হয়, তাহলে সৌরভপ্রিয়দা বলছেন যে মানুষের এটাই কাজ। আমি জানি না যে এই মানুষের ভোটে কি আপনারা যেতেন, নাকি আপনাদের যে মানুষজনের ভোটটা কম পড়ে যায় এটা সেই মানুষজনদের কাজ যারা ভোটটা দিচ্ছে না বলে আপনাদের মনে হয়। একদম সরাসরি আলোচনায় যাব, তবে তার আগে এই যে পথ দুর্ভোগের কারণ হচ্ছে, বিরোধীরা বলছেন যে পথশ্রী হতশ্রুতে পরিণত হয়েছে। বিভিন্ন জেলা নিয়ে কথা বলছিলাম আমরা, করাইয়ের মতো অঞ্চল নিয়ে কথা বলছি, কিন্তু এই যে তারাতলার উপর রাস্তা, মেইন রোড, এই যে শহর কলকাতার একের পর এক রাস্তার পিচের আস্তরণ উঠে যাচ্ছে, বৃষ্টি আসলে যেহেতু নিচে গঙ্গা মাটি, তাই মাটি নরম হয়ে যাচ্ছে, রাস্তা নেমে যাচ্ছে, এরকম অনেক কারণ আমরা শুনেছি, আমাদেরকে শোনানো হয়েছে, আমরা শুনছি, কিন্তু আমরা চাইছি যে এটার কিছু একটা রেজাল্ট আউট হোক, মেরামতি হোক, সংস্কার হোক। যদিও এখন ভরা বর্ষা, এই বর্ষায় সংস্কার হবেই বাকি করে, অর্থাৎ এই সমস্ত পরিস্থিতির মধ্যে যাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে, সৌরভপ্রিয়দাও হয়তো রাস্তা দিয়ে যাতায়াত করেন, খুব সমস্যা হয় হেঁটে যেতে, কিন্তু কিছু করার নেই। কি আর করা যাবে বলুন সন্দীপাদি? না দেখুন, আপনি হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে, বলুন। একদম, আপনি তারাতলা, বেহালা ইত্যাদি ইত্যাদির কথা বলছেন, বিজিবিএস যেখানে হয়, আমি সেটার কথা বলছি। বিজিবিএস নিউ টাউন, ঠিক আছে? আমি নিউ টাউনের বাসিন্দা। নিউ টাউনের বাসিন্দা হয়ে আমি আপনাকে বলছি, নিউ টাউনে কোমর অব্দি জল জমে। নিউ টাউনের নিকাশি ব্যবস্থা যা আছে সেটা, আপনি ওই বাগজোলা খাল ফালের কথা বলা হচ্ছিল না, আপনি বলছেন চন্দ্রিমা দেবী, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আরেকটু নিচু স্তর থেকে যাচ্ছি, আমি বলছি কৃষ্ণা চক্রবর্তী, সমীর চক্রবর্তীর ছেলে, সরি ওয়াইফ, বোয়া চক্রবর্তী, বোয়াটা নামে যিনি পরিচিত তৃণমূলের মধ্যে, ওনার ওয়াইফ কৃষ্ণা চক্রবর্তী, উনি কাউন্সিলর, ওনার দায়িত্বে আছে এই খালগুলো। কি হচ্ছে খালগুলো আমি আপনাকে বলছি, আজকের দিনে জল জমছে, খালের নিকাশি ব্যবস্থা হচ্ছে না, পলিমাটি তোলা হচ্ছে না, নিউ টাউনে জল জমছে, জলগুলো খালে গিয়ে পড়ছে, সেই জলগুলো আবার ঘুরে নিউ টাউনে ব্যাক করছে। খালের ওপারে আপনি যান, খালের ওপারে আপনি দেখবেন ড্রেন এবং রাস্তা এবং মানুষের বাড়ি ঘরের দরজা এক সমান।
আপনি বর্ষার সময় সেখানে যান, আপনি দেখবেন ট্রান্সফরমার জলে ডুবে গেছে। সন্দীপাদি, আমার প্রশ্ন ঠিক এই জায়গাটায়, ইনফ্রাস্ট্রাকচার তো আরো অনেক অ্যাডভান্স লেভেলের। রাজারহাট, নিউ টাউনের মতো একটি শহর রাতারাতি ভোল বদলে যাওয়া একটি শহর, এবং তাহলে কি আমাদের বাংলা ইনফ্রাস্ট্রাকচারের সেই উন্নতি হয়নি যে আমরা জল নিকাশি ব্যবস্থাটা স্মুথলি রান করাতে পারছি না? তাহলে একটু বলবো বলুন। হ্যাঁ, বলছি যে দেখুন, নিকাশি ব্যবস্থা সমস্তটাই আছে। যেরকম ভাবে পশ্চিমবঙ্গ পুলিশ যথেষ্ট কার্যকর, ওদের পায়ে শেকল পরিয়ে দেওয়া হয়েছে, সেরকম ভাবে বলবো যে আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতার যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও আছে। সদিচ্ছের অভাব আছে। সদিচ্ছের অভাব কেন বলছি? এই যে বলছি যে পলি মাটি এগুলোকে তোলা হচ্ছে না, যে খালগুলো আছে সেগুলো সংস্কার করা হচ্ছে না। কেন করা হচ্ছে না? যে টাকাগুলো স্যাংশন হচ্ছে সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? কাউন্সিলররা কি করছে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পঞ্চায়েত, নিউ টাউন পঞ্চায়েতের আন্ডারে আসে, সেই পঞ্চায়েত কি করছে? সেই পঞ্চায়েত অফিসের পঞ্চায়েত প্রধানের বাড়িতে যান আপনি। আমি আপনাকে বলছি, সন্দীপা চক্রবর্তী কংগ্রেসের মুখপাত্র, আমি আপনাকে বলছি, নিউ টাউনের ওখানে ঝেংরা হাতিয়ারা 2 সেখানকার পঞ্চায়েত প্রধানের বাড়িতে যান, দেখবেন দুতলা বাড়ি আছে, রাস্তার মধ্যে শেড করা আছে, সেখানে পঞ্চায়েত অফিস বসে বাড়ির সামনে। কিন্তু এই যে নিকাশিগুলোর ব্যবস্থার কিছু দেখা হয় না, কোনো কিছু দেখা হয় না। আপনি ওই যে বেহালা চলে যাচ্ছেন, তারাতলা চলে যাচ্ছেন, ঘাটাল চলে যাচ্ছেন, নিউ টাউন যেখানে বিজিবিএস হয় সেটার কথা আমি বলছি, যেখানে দেশ বিদেশ থেকে প্রত্যেকটা সরকারের প্রতিনিধিরা আছে, সেখানে প্রত্যেকটা কর্পোরেট লেভেলের প্রত্যেকটা পুঁজিপতিরা আসে। সেই নিউ টাউনের কথা আমি বলছি, সেই নিউ টাউনের বাসিন্দা হয়ে বলছি। তাহলে নিউ টাউনে যদি এই সমস্যা হয়, তাহলে আপনি ধরে নিন পশ্চিম বাংলার যে বাকি 22খানা জেলা আছে, 23খানা জেলা আছে, সেগুলোর কি অবস্থা হতে পারে আপনি ধরে নিন, আপনি আন্দাজ করে নিন সেটা। শিল্পপতিরা আসছে, তাদেরকে একটা লন্ডন ফিল দেওয়ার মতো ব্যবস্থাপনা রয়েছে কিনা আমার জানা নেই। আমি দেবজিৎদার কাছে আসবো, বলুন। দেখুন, এই যে অঙ্কন বলার সময় বলছিল না, ক্যালকাটা কর্পোরেশন যদি আপনি দেখেন, বিকাশবাবু যখন মেয়র ছিলেন, ক্যালকাটা কর্পোরেশনের এই নিকাশি ব্যবস্থা, কারণ কলকাতার এই জমা জলের সমস্যাটা দীর্ঘদিনে, মানে কলকাতায় বিশেষ করে, তো সেইটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার উনি তৈরি করেছিলেন, সেই যে কাজ উনি যতদূর করে গিয়েছিলেন, আজকেও ক্যালকাটা কর্পোরেশনে সেই জায়গায় দাঁড়িয়েছে। আজকে যখন আমাদের কলকাতার মেয়র, উনি স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিতে ভালোবাসেন, কিন্তু উনি এই বিষয়ে কোনো রকম কার্যকলাপ বিগত 5 বছরে করে উঠতে পারেননি। খালি মিডিয়ার সামনে বলছেন তলায় গঙ্গা মাটি 5 দিনে আমরা করে দেবো, বৃষ্টিটা ধরলেই আমরা রাস্তা করে দেবো, এসব গালগপ্প মানুষকে বোঝাচ্ছেন। তারপরে আসুন উনি আবার রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী, এবং সব মিউনিসিপ্যালিটিগুলো দেখভালের দায়িত্ব ওনার। তাহলে সব মিউনিসিপ্যালিটিগুলোতে যে জায়গায় আমরা ছেড়ে গিয়েছিলাম, যা নিকাশি ব্যবস্থা, যা ইনফ্রাস্ট্রাকচার আমরা করে গিয়েছিলাম, এই লাস্ট 15 বছরে আপনি দেখান তো একটা মিউনিসিপ্যালিটি সেই জায়গা থেকে এক্সট্রা কিছু করেছে কিনা? কিচ্ছু করেনি। আজকে এই বিটি রোড, কামারহাটি, পানিহাটির এই জমা জলের সমস্যায় বলছি না যে আমাদের সময় জমা জল হতো না, সেটা আমরা চেষ্টা করেছি, তার জন্য আমরা বিকল্প ব্যবস্থা করেছি কল্যাণী রোডে। আজকে আমরা আগরপাড়া, কামারহাটি, সেখানেও জমা জলের সমস্যা আছে, সেখানটা আমরা অনেকটা কাজ আমরা করে গেছিলাম, বিটি রোড সম্প্রসারণ করে, বিটি রোডের উপর দিয়ে বড় চওড়া ড্রেন করে। কিন্তু তারপরে আপনি দেখুন, এই একদম সঠিক অঙ্কন আমাকে বললো, আমার কথাটাই ও বলে দিল যে বিটি রোডে আপনি যদি সাগর দত্ত হাসপাতাল দেখেন, সাগর দত্ত হাসপাতালের সামনে ড্রেন বলে কিছু নেই, অতটা বিটি রোড চওড়া করা হয়েছে রাস্তায় মানুষের সুবিধার্থে, অত চওড়া ড্রেন করা হয়েছে যাতে নিকাশি ব্যবস্থা ভালো হয়। আজকে ড্রেনগুলোর অবস্থা দেখুন। আজকে আপনি দেখুন তো, এই বর্ষার আগে, আমি জানবো না, আমাকে তো আবহাওয়া দপ্তর খবর দিচ্ছে যে পশ্চিমবাংলায় এবার সম্ভাব্য প্রচুর বৃষ্টিপাত হতে চলেছে। আবহাওয়া দপ্তর অনেক দিন আগে থেকে বলছে, এটা তো নতুনত্ব নয়। আজকে সরকার চালাচ্ছেন, আপনি জানবেন না পরিস্থিতি কী হতে চলেছে। আজকে আমাদের কোনো ঝড় আসলে আমরা 10 দিন আগে থেকে জানতে পারি, মিডিয়ার মাধ্যমে আবহাওয়া দপ্তর বলে দেয় যে কোন দিন কোন সময় ল্যান্ডফল হবে কোন জায়গায়। এতটাই স্ট্রং আবহাওয়া দপ্তরের খবর আমরা পাই। তা সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার এটা জানেন না, টোটালটাই হলো যে টাকা পয়সাগুলো আসছে সেটাই দান খয়রাতিতে যাচ্ছে। ক্লাবগুলোকে 1,10,000 করে টাকা দিচ্ছি, সেই টাকাগুলো কোথা থেকে আসছে? সেই টাকাগুলো হলো বিভিন্ন প্রজেক্টকে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরপথে টাকাগুলো দেওয়া হচ্ছে, কারণ এর জন্য তো কোনো টাকা স্যাংশন হয়নি। পুজো হবে, মৎস্যব হবে, তার জন্য 1,10,000। আজকে যে বাচ্চাটা মারা গেল, তার বাড়ির লোক ছাড়া এই দুঃখ কি কেউ বুঝবে? তৃণমূলের কাউন্সিলর বুঝবেন? উনি ভাবছেন কোন পুকুরটা ভরাট করব, উনি ভাবছেন কোন পুকুর আর একটা প্লটিং করবো, আর একটা জমি, সেই জমিটা প্লটিং করলে 2 টাকা ইনকাম হবে, উনি এটা ভাবছেন না। উনি এই বাচ্চার দুঃখটা উনি বুঝতে পারবেন না।
সেই রকমভাবেই মানুষকেই বুঝতে হবে যে যে জ্বালা যন্ত্রণা তৃণমূল কংগ্রেস এই 15 বছরে দিল তার প্রতিকার মানুষকেই করতে হবে। আপনি লক্ষ্মীর ভাণ্ডার সুযোগ সুবিধা নিন, আমরা বারণ করছি না, লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্প, কিন্তু আপনি ভাববেন না যে আপনার একটি ভোট, আপনার এই ভোটটা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। এবং রাস্তা চাইলে বিডিও বলছেন লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে দিতে হবে। এটা কোন রাজ্যে বাস করছি আমরা? আপনি ঘাটার মাস্টার প্ল্যান, ভাইপোর ছবি দেখান, ভাইপোর সেই ভিডিও দেখান। অভিষেক ব্যানার্জির বড় বড় কথা, দেবকে পাশে দাঁড় করে উনি নির্বাচনে বলেছিলেন যে আমি কথা দিয়ে যাচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আজকে ঘাটালে এতগুলো মানুষ মারা গেল, এর দায় তো অভিষেক ব্যানার্জিকে নিতে হবে, এই দায় তো দেবকে নিতে হবে, দীপক অধিকারীকে নিতে হবে। বৃষ্টি হচ্ছে, আমার কথা শীতকালে আপনি কোথায় ছিলেন? 1 কিলোমিটার রাস্তায় সরকার সংস্কার করছে, একটা ছবি দেখান। আজকে শীতকালে কাজ করে না, শীতকালে রাস্তাগুলো করে না, রাস্তা করবে কখন? যখন গরমকাল শেষ, বর্ষা শুরু। আমি আপনাকে একাধিক আমি একটা লাইন জাস্ট অ্যাড করি। সৌরভপ্রিয়দা আমরা দেখেছি যে তৃণমূল জামানায় মানে রীতিমতো তৃণমূল বলবো না তারক সিং বলবো আমি জানি না, উনি করে দেখিয়েছেন পাতিপুকুরে জল জমে নিয়ে। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, অবাক হবেন না। আমি কেন এই কথা বলছি? আমি ভালো কথা বলছি, কারণ আমার বক্তব্য হচ্ছে যে যদি পাতিপুকুরের জল নামিয়ে দেওয়া পসিবল হয়, যদি এই চ্যালেঞ্জ তারক সিংহ নিতে পারেন এবং তা করে দেখাতে পারেন, তাহলে তা এত বছর পরে কেন, এত দিন পরে কেন, বা অন্য এলাকার ক্ষেত্রে সেই অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করা যাচ্ছে না কেন? না নেবে কি করে? এটা তো খুব স্বাভাবিক। নেবে কি করে? পয়সা নেই তো। আমার খুব ভালো লাগে দেবজিৎ যখন বলে, ভালো লাগে এই কারণে, কারণ 2026 সালে তো সিপিএম ক্ষমতায় আসছে, তো ওরা ওদের অধরা কাজটা বাকিটা করে নেবে। আমি আপনারা সাপোর্ট করবেন, আপনারা জোট সঙ্গী তো। 2 নম্বর হচ্ছে ওই বুদ্ধদেব ভট্টাচার্য কয়লাচোর কালে সিং এর থেকেও টাকা নিয়েছিল দুর্গাপুরে দাঁড়িয়ে। 3 নম্বর কথা হচ্ছে, আমি বলছি যে যত রকমের টেকনোলজি আছে, আমি এখনো বলছি শহরে 5 ঘন্টার মধ্যে জল নেমে যাচ্ছে। এরপর কলকাতা শহরে আমি তারাতলার কথা বললো, আমি কিন্তু জানি উত্তর দমদম শহর তৃণমূল কংগ্রেস বলা হয়। আমি সেটা বলছি না, ওই যে প্রপার তুমি তারাতলার কথা বললে, আমি সেই জায়গায় তোমার কথাটা বলছি, কিন্তু এবারে আমি একদম তাই ওইদিকে আমি বলছি। আমি যেহেতু আজকের আলোচনায় আর সময় দিতে পারবো না, আমরা বলছি, আমি লাস্ট কথা বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় সচেষ্ট আছে, ববি হাকিম সচেষ্ট আছে, কোনো লাভ নেই, আগের থেকে অবস্থা অনেক ভালো আছে, কোনো চিন্তা নেই। 75%। বেশ, আমাকে আজকে আলোচনা শেষ করতে হবে। সন্দীপাদিকে ধন্যবাদ জানাবো, সকলকে, অঙ্কন দা, দেবজিৎ দা, সৌরভপ্রিয় দা, আপনি আর সিপিএমও ভাই দিল্লিতে, যাই হোক এই সমস্ত কথায় আমি আর যাচ্ছি না, কিন্তু প্রশ্ন একটাই, উত্তরের অপেক্ষা আপনারাও করছেন, আমরাও করছি। এই শহর না গ্রামের তুল্যমূল্য বিচারে আমি যাব না। রাস্তার সংস্কার, রাস্তার মেরামতি এবং এই জল জমার দুর্ভোগ থেকে মানুষ কত দ্রুত রেহাই পাচ্ছে সেদিকে নজর থাকবে। হাইকোর্ট কি রায় দেবে সেদিকেও নজর থাকবে। হল্লা বল শেষ করছি, আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।